এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে ইউনিসেফের তথ্য ৬৪ জন শিশুকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে নাই যুদ্ধ অবস্থা ছাড়া, যেখানে যুদ্ধ নেই, নিজ দেশের সরকার তার দেশের শিশুদেরকে হত্যা করেছে এবং সেই সংখ্যা ৬৪। পৃথিবীর ইতিহাসে বিরল, এটা ভুলে গেলে ভুল হবে। ২০০০ মানুষকে হত্যা করেছেই, ৩১,০০০ মানুষ পঙ্গু হয়ে গেছে, কেউ আংশিকভাবে, কেউ সম্পূর্ণভাবে। ৪,০০০ মানুষ অন্ধ হয়ে গেছে, কারো এক চোখ, কারো দু চোখ। কাজে যে শিশুদের কথা যখন আমরা বলি, আজকে এসছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদেরকে ভালোবাসতেন, আর এখানে বিপরীতে শিশুদেরকে হত্যা করা হয়েছে। এই ভয়ঙ্কর হত্যার বিচার না হয়ে তো বাংলাদেশের রাজনীতি এগুতে পারে না। কাজে আজকের অনুষ্ঠানে এই শিশু হত্যার বিচার দাবি করছে। আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির লোক না, আমি কিন্তু সমালোচনা করার লোক। কোনো পলিটিক্যাল পার্টিতে আমি কখনো বিলং করিনি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ব্যক্তিগত সত্যতা আমাকে মুগ্ধ করে। আর বিপরীতে বাংলাদেশ থেকে আপনারা জানেন ২৮ লক্ষ কোটি টাকা ১৬ বছরে পাচার হয়ে গেছে। মানুষ বুঝতে পারে না, ২৮ লক্ষ কোটি টাকা বোঝা যায় না। আমি যেহেতু সাংবাদিকতা মানুষ, আমি বুঝিয়ে দিই এই অর্থে, ২৮ লক্ষ কোটি টাকা দিয়ে ৯৫টি পদ্মা সেতু করা সম্ভব ছিল। কোন দেশের টাকা জানেন? হৃদয় কেঁপে উঠে। যে দেশে ৫০০ টাকা বিধবা ভাতার জন্য, এক মাসে ৫০০ টাকার জন্য ৫ মাইল হেঁটে যায় একজন বিধবা, ৭০০ টাকা বয়স্ক ভাতার জন্য ১০ মাইল হেঁটে যে উপজেলা সদরে নেয়, সেই দেশের গরিব মানুষের ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এইটুকু বলে, আমি যেহেতু সাংবাদিকতার এবং গণযোগাযোগের মানুষ, এবং আজকের আলোচনা যার গল্প আমাদের দর্শন, দর্শনটা কি, শহীদ জিয়াউর রহমানের দর্শন আমি কোথায় খুঁজে পাবো? অনেকের বক্তব্য শুনেছি, আপনারা একটু ক্ষমা করবেন যদি সহকর্মী হিসেবে একটু সময় আমি বেশি নেই। সেটা হচ্ছে, আজ থেকে ৪০০ বছর আগে একজন ফরাসি দার্শনিক, তার নাম হচ্ছে ডেকার্টে, তিনি বলেছিলেন, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। মানে মানুষ যে অস্তিত্ববান, মানুষ যে টিকে থাকে, ডেকার্টের প্রশ্ন ছিল তার প্রমাণ কি? তিনি বলেছেন, যে মানুষ চিন্তা করতে পারে না সে মানুষ বেঁচে থেকেও আসলে বেঁচে নাই। কাজে মানুষের প্রমাণ হচ্ছে তার চিন্তার প্রকাশ, তার ভাব প্রকাশ, তার মত প্রকাশ। সো আই থিঙ্ক দেয়ারফর আই ডু এক্সিস্ট। কাজে আজ থেকে এই সপ্তদশ শতকেই আমাদের আজকের এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মহোদয় যেখানে আছেন, সেখানকার একজন বিখ্যাত কবি, তার নাম হচ্ছে জন মিল্টন। তার একটা বিখ্যাত বই হচ্ছে অ্যারিওপ্যাজিটিকা। সেখানে সপ্তদশ শতকেই তিনি ইংরেজদের সঙ্গে লড়াইয়ে মেতে উঠেছিলেন যে আমাকে কথা বলবার স্বাধীনতা দিতে হবে, আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এবং এই যে না হলে মানুষের অন্ন বস্ত্র যাই দেন না কেন, যে কোনো স্বাধীনতার মৌলিক ভিত্তি হচ্ছে আমি কথা বলতে পারি কিনা, আমি মত প্রকাশ করতে পারি কিনা, আমি আমার ভাব প্রকাশ করতে পারি কিনা। এবং ভাব প্রকাশেরই এটা অন্যতম মাধ্যম হচ্ছে গণমাধ্যম। কিন্তু আপনারা জানেন ১৯৭৫ সালের বাকশালে ৪টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। শুনলে অবাক হবেন, সেই সময়কার সাংবাদিকতা ইতিহাস পড়ে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে, তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা। হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি, তাদের যে মত প্রকাশ, ভাব প্রকাশের স্বাধীনতা, এটা ফেরত নিয়ে আসছেন কে? একজন সামরিক শাসনের লোক হয়ে, সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু সংবাদপত্রের কথা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। একজন মানুষ যিনি কানে শুনতেন না, যিনি চোখে দেখতেন না, যিনি কথা বলতে পারতেন না, সেই অবস্থায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হয়েছেন, 14টি বই লিখেছেন। তার নাম হচ্ছে হেলেন কেলার। হেলেন কেলার বলেছে, একজন মানুষ কত শিক্ষিত, কত সংস্কৃতবান তুমি বুঝবে কি দিয়ে? সে বলেছে একটি শব্দ দিয়ে। শব্দটা কি? টলারেন্স। যে যত বেশি শিক্ষিত, সংস্কৃতিবান, তার টলারেন্সের লেভেল তত বেশি। আপাতত অনেক ডিগ্রি পড়াশোনা, যদি সে টলারেন্স লেভেল না থাকে, হেলেন কেলার বলছে বোঝেনি বা তার শিক্ষার মধ্যে ফাঁক আছে। কাজে গণতন্ত্র একটি সরকার ব্যবস্থা, তার চেয়েও গণতন্ত্র বড় হচ্ছে মত, দ্বিমত, ভিন্ন মত, পরমত সহিষ্ণুতা, যেটা আমি ক্লাসে বলি ভলতেয়ারের উক্তি, যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তুমি তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এবং সেইটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল জায়গা, যে যিনি বহু পত্রিকাকে খুলে দিয়ে মানুষের মত প্রকাশের পাঠাতনটা নির্মাণ করেছিলেন। এবং আপনারা শুনে অবাক হবেন, এই যে 16 বছরে
মত প্রকাশ কি করা যেত? আজকে যিনি আমাকে ইনভাইট করেছেন, আমার কলিগ, আমার পাশের ফ্ল্যাটে থাকতেন, ডক্টর মোর্শেদ, তিনি খবরের কাগজে একটি কলাম লিখেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি মাত্র লাইন লিখেছিলেন, সেই লাইনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটাকে আমরা মুক্ত চিন্তার জায়গা বলি, তার চাকরি চলে যায়। তিনি আমার পাশের ফ্ল্যাটে ছিলেন এবং তার বাসা থেকে তার ছোট বাচ্চা, আমার খুবই কাছে, বাচ্চাদের আমি খুব ভালোবাসি, সে বাচ্চা সহ তার বাসাকে ওইখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। এবং সেই রাতে তিনি ভয় পেয়েছিলেন তাকে কি অ্যারেস্ট করা হবে। আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির লোক না, কিন্তু ভাবি আমাকে ফোন দিয়ে বলেন, রুবায়ত ভাই বাসাটা রেডি রেখেন, আজকে রাতে আপনার বাসা থাকতে হতে পারে। সে হয়তো আমার বাসায় ওই দিন রাতে আসেনি, আমি তৈরি ছিলাম। কাজে করোনার সময় আমরা দেখেছি এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে একটা কটাক্ষ করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে, সাংবাদিককে কাজলের হাতে কিন্তু হাত করা পরানো হয়েছে, ফটোগ্রাফার দিকের শহীদুল ফটো তুলবার জন্য সে কারাগারে গেছে। কিশোরের কথা আপনি জানেন, মুস্তাককে কিন্তু কারাগারে হত্যা করা হয়েছে। কাজে আগের বাকশালের সময় যে গণমাধ্যমের স্বাধীনতা, এবং আমি নিজে টেলিভিশনে প্রোগ্রাম করতাম, আমি নিজের কথা বলি না, আর টিভির প্রোগ্রামটি, যারা এখানে আছেন অনেকে, আলাল ভাই থেকে শুরু করে আমার প্রোগ্রামে আসেন, এই নির্বাচনের আগে আমার প্রোগ্রামটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি কোনো উত্তর খুঁজে পাইনি যে কেন আমার অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে শিক্ষাটা কি নেব? এইটা পড়বার জন্য আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মিডিয়া নিয়ে অনেকগুলো বই পড়েছি এবং সেখানে একটা জিনিস পেয়েছি, এটা সবাইকে সতর্ক করবো এই কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্থাবকতা পছন্দ করতেন না। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার প্রেস কনফারেন্স আমরা দেখেছি যে স্থাবকতা যে একটা শিল্পের পর্যায়ে চলে যেতে পারে, সেটা কিন্তু শেখ হাসিনার প্রেস কনফারেন্স প্রমাণ করেছে। কিন্তু মনে রাখতে হবে, স্থাবকতা দিয়ে, সাইকোফ্যান্স দিয়ে ক্ষমতায় থাকা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি সাংবাদিকদের সঙ্গে মিশতেন এবং যে জাতীয় প্রেস ক্লাব দেখেন, সেই প্রেস ক্লাবের ভবন কিন্তু তিনি করে দিয়েছেন। আগা খান ফাউন্ডেশন থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, তিনি বলছেন না, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় ন্যাশনাল প্রাইড, এটা আমরা আমাদের টাকায় করব। কাজে সাইকোফ্যান্স এবং স্থাবকদেরকে আমি সবসময় ভয় পাই। সাংবাদিকতা বইয়ের প্রথম লাইন কি জানেন? পৃথিবীর প্রত্যেক সরকার মিথ্যা বলে, পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লুকায়। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা, যা সরকার লুকাতে চায় সেটাকে প্রকাশ করতে পারা। সাংবাদিকরা যেন প্রকাশ করতে পারে, যারা সমালোচনা করতে পারে, সেই জায়গাটা নির্মাণ করার নাম হচ্ছে ডেমোক্রেটিক মূল্যবোধ। আমি মিস্টার তারেক রহমানকে ধন্যবাদ দিব, কয়েকদিন আগে তিনি কার্টুন নিয়ে লিখেছেন যে শিশির ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার আরেকজন কলিগ চারুকলাতে, তিনি একসময় কার্টুন আঁকতেন, তাকে নিয়ে আঁকতেন, তৎকালীন প্রধানমন্ত্রীকে আঁকতেন। তিনি বলেছেন, আমি উন্মুক্ত করে দিলাম, তিনি যত খুশি পারেন কার্টুন আঁকুন এবং আমার সমালোচনা করুন। এই যে টলারেন্সের লেভেল, এইটা আমাকে মুগ্ধ করেছে। এবং 5 আগস্টের পরে মিস্টার তারেক রহমান একটি বক্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে, থাকবে খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, তারপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, বিশ্বাসীও থাকবে, অবিশ্বাসীও থাকবে। এই যে বহুত্ববাদ, এই যে প্লুরালিজম, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং সেটা বলা হচ্ছে যে বাংলাদেশ কেবল বাঙালির না, আমি শেষ করছি আপা, বাংলাদেশ কেবল মুসলমানের না, বাংলাদেশ এটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদ, এই যে প্লুরালিজম, এইটা আমাদের ব্যক্তিগত জীবনে আনতে হবে, আমাদের সংবিধানের মধ্যে আনতে হবে। এবং 31 দফার মধ্যে কিন্তু বহুত্ববাদ আমি পেয়েছি। 31 দফার 11 দফায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে, এবং কত স্পেসিফিক বলা হয়েছে যে সাগররুনির হত্যাকাণ্ডের বিচার ও 31 দফার 11-র মধ্যে কিন্তু রয়ে গেছে। তো এইটুকু বলে আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে, একটি সংস্কৃত শ্লোক আছে, ন হন্যতে, হন্য মানে শরীর, এর মানে হচ্ছে শরীরের পতন আছে, শরীরের মৃত্যু আছে, কিন্তু মানুষের যে চেতনা, মানুষের যে স্পিরিট, তার কোনো মৃত্যু নাই। হয়তো আপাত শারীরিক জিয়া রহমানকে আমরা হারিয়েছি, কিন্তু তার যে বহুত্ববাদী চেতনা, তার যে স্পিরিট, সেটা কোনোদিন হারাবার নয়। আপনাদের সবাই ভালো থাকুন। আমাকে শুনবার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।